হেই, কি অবস্থা সবার? এসএসসি টার্গেট ফিজিক্সের প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আমরা পুরো ফিজিক্স বইটি শেষ করার উদ্দেশ্যে একটা প্রোগ্রাম রান করেছি, যেটা হচ্ছে টার্গেট ফিজিক্স। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে গতি। তোমাদের পুরো ফিজিক্স বইয়ের মধ্যে গতি খুবই 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 ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়। আর ডেফিনেটলি তুমি গতি এখন যদি ভালো মতো না পড়ো, তাহলে তোমার পরবর্তী চ্যাপ্টারগুলো বুঝতে অনেক প্রবলেম ফেস করতে হবে। শুধু এটাই না, তুমি এখন থেকে ইন্টারমিডিয়েট বা ইন ফিউচারে যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যেই থাকো, গতি জিনিসটা তোমার অলওয়েজ কাজে লাগবে। চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। গতি। তোমাদের পাঠ্য বইয়ের গতি চ্যাপ্টারের আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্থিতীয় গতি, আর একটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। প্রথমে আমরা স্থিতি ও গতি কি জিনিস এটা নিয়ে একটু আলোচনা করি, বোঝার চেষ্টা করি আসলে স্থিতি এবং গতি কি। এই চিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। ডেফিনেটলি তোমরা এটা সবাই জানো যে আমেরিকানদের জন্য ফ্রান্সের দেওয়া এটি একটা গিফট। বর্তমানে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে আমরা জানি। ধরো তুমি আমেরিকাতে চলে গেছো, এখন সেখানে গিয়ে স্ট্যাচু অফ লিবার্টির আশেপাশে ঘোরাফেরা করতেছো। তুমি আশেপাশের পরিবেশের সাপেক্ষে এই স্ট্যাচু অফ লিবার্টিকে কিন্তু স্থির অবস্থায় দেখতে পারবে, এ কিন্তু নড়াচড়া করবে না। তার মানে তুমি আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছ এটা একটা স্থির বস্তু, তাই না? এখানে আরও একটি চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে একটা সাইকেলের চিত্র। এই চিত্রটি এখন স্থির অবস্থায় আছে। যদি আমি এই সাইকেলটিকে চালাতে চাই, দেখো সাইকেলটি চলতে শুরু করলো এবং এই সাইকেলটি তার অবস্থা এ থেকে বিতে পরিবর্তন করলো, তাই না? এই চিত্র দুইটিকে যদি আমি ভালো মতো খেয়াল করি, তাহলে দেখব যে স্ট্যাচু অফ লিবার্টি আশেপাশের পরিবেশের সাথে কিন্তু একদমই স্থির অবস্থায় আছে, তাই না? অপরদিকে এই সাইকেলটি কিন্তু এই এ বিন্দুর সাপেক্ষে বা এই এ বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করে বিতে চলে আসছে, রাইট? তাহলে দেখো, স্থিতি বলতে আমরা বুঝলাম যে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হওয়া, যেমন এই স্ট্যাচু অফ লিবার্টি, এর কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না। আর গতি হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হওয়া। আশা করি স্থিতি এবং গতি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তোমরা পেয়েছো। দেখো, আমাদের বইয়ের গতি অধ্যায়ের দ্বিতীয় যে টপিকটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, আমাদের আশেপাশে আমরা প্রতিনিয়ত অনেক ধরনের গতি দেখতে পাই। যেমন রাস্তাঘাটে চলাচল করার সময় দেখি যে ট্রাক, বাস, এগুলো এক ধরনের গতি। আমরা হেঁটে যাওয়ার সময় দেখি এটা এক ধরনের গতি। অনেক সময় আমরা প্লেন যেতে দেখি, এই প্লেনের গতিটা হচ্ছে এক ধরনের গতি। তোমরা অনেকে হয়তো বা দোলনায় উঠেছো, দোলনার গতিটা এক ধরনের গতি। এমন আমরা আরও অনেক ধরনের গতি আশেপাশে তাকালেই দেখতে পারি। তবে তোমাদের বইয়ে মূলত 5 ধরনের গতি দেওয়া আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় এই 5 ধরনের গতি। দেখো, এখানে প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে সরল রৈখিক গতি, তারপর দেওয়া আছে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন, চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন, পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, রাইট? চলো আমরা প্রত্যেকটি গতির সাথে একটি একটি করে পরিচিত হই। প্রথমে আসো সরল রৈখিক গতি। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি হচ্ছে একটি রেল লাইনের চিত্র। তোমরা একটু ভালো মতো খেয়াল করলে দেখবে যে এই চিত্রটি বা এই রেল লাইনটি একদম স্ট্রেট লাইন বরাবর অনেক দূর পর্যন্ত চলে গেছে, তাই না? এখন যদি এর উপর দিয়ে কোনো একটা রেল চলাচল করে, কোনো একটা রেলগাড়ি চলাচল করে, তাহলে কিন্তু একটা স্ট্রেট লাইন বরাবর তাকে চলতে হবে। সরল রৈখিক গতি বলতে আসলে এটাকেই বোঝায় যে কোনো বস্তুর গতি যদি একটি স্ট্রেট লাইন বরাবর হয় বা একটা সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, তখন সেটাকে আমরা বলবো সরল রৈখিক গতি। দেখো, এখানে আরেকটি চিত্র দেওয়া আছে। তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা ক্রেন। এখন ধরো এই ক্রেনের মধ্যে এখানে আমি একটা বল রেখে দিয়েছি। এখন তোমরাই বলো যে এই বলটিকে যদি আমি এখান থেকে ছেড়ে দেই, তাহলে সে যখন মাটিতে পড়ে যাবে একটা সরল রেখা বরাবর পড়বে না? ডেফিনেটলি তাই। যদি বলটাকে আমি ছেড়ে দেই আর আশেপাশে বাতাস বা অন্য কোনো বাধা না থাকে, তাহলে সে একটা স্ট্রেট লাইন বরাবর একদম ভূমিতে পতিত হবে। তাহলে আমরা এই বলটার গতিকেও কি বলতে পারি? সরল রৈখিক গতি বলতে পারি। এরপরে আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির সাথে আমরা সকলেই পরিচিত। এই ফ্যানটির মধ্যে আসলে কি ঘটে একটু খেয়াল করলেই দেখতে পারবে যে এই মাঝখানের যে জিনিসটা, এটাকে কেন্দ্র করে প্রত্যেকটা পাখা কিন্তু ঘুরতে থাকে। যদি কোনো বস্তু অন্য কোনো একটা বস্তু বা বিন্দুকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকে, তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। দেখো, এখানে তোমরা একটা টারবাইন দেখতে পাচ্ছ। এই টারবাইনটা কিন্তু ঘুরছে, তাই না?
দেখো এই টারবাইনের প্রত্যেকটি পাখা এই মাঝখানের জিনিসটাকে কেন্দ্র করে এই তো ঘুরছে, এভাবে ঘুরছে। তাহলে আমরা এই টারবাইনের পাখার যে গতিটা সেটাকেও কি বলতে পারি? ঘূর্ণায়ন গতি। এখানে দেখো তোমাদেরকে এই ঘূর্ণায়ন গতি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য আমি একটি বলকে একটা সার্কেলকে কেন্দ্র করে মোশন করিয়েছি। এই বলটি কিন্তু এই মাঝখানের সার্কেলটিকে কেন্দ্র করে এভাবে ঘুরছে, তাই না? তাহলে আমরা এই বলের যে গতিটা, এই বলের গতিকে আমরা বলতে পারি ঘূর্ণায়ন গতি। আশা করি ঘূর্ণায়ন গতি সম্পর্কেও তোমাদের কনসেপ্টটা একদমই ক্লিয়ার। এরপরে আসো চলন গতি। চলন গতিটা একটু তোমাদেরকে খেয়াল করে বুঝতে হবে। চলন গতি বলতে আসলে বোঝায় কোনো একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন যদি ওই বস্তুর ভিতরে অবস্থানরত সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে। কি বললাম আমি বললাম কোনো একটা গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটির সকল কণা একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিকে আমরা বলবো চলন গতি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটি ট্রেন। এই ট্রেনকে আমি যদি অন করে দেই তাহলে এটা চলা শুরু করবে, কিন্তু সেক্ষেত্রে কি ঘটবে এটা একটু খেয়াল করো। দেখো এই প্রথম দরজা এবং তৃতীয় দরজা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো এই ট্রেনটি যখন অবস্থানের পরিবর্তন করে সে সামনে চলে আসবে, তাহলে এই প্রথম দরজা যতটুকু দূরত্ব অতিক্রম করবে এই তৃতীয় দরজাটাও ততটুকু দূরত্ব অতিক্রম করবে। এ থেকে আমরা বুঝতে পারি যে ট্রেনের সকল কণায় আসলে সমান দূরত্ব অতিক্রম করবে যখন এই ট্রেনটা তার অবস্থানের পরিবর্তন করবে। চলো আমরা ট্রেনটাকে চালু করে দিই। দেখো আমরা যে প্রথম দরজার কথা বলেছিলাম এই দরজা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, ঠিক সেইমভাবে তৃতীয় দরজা কিন্তু আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। সো প্রথম দরজার অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় দরজার অতিক্রান্ত দূরত্ব যদি আমরা চিন্তা করি তাহলে দুইটাই কিন্তু সমান আসবে, তাই না? যদি তোমরা আমার কথার সাথে একমত হও অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী চিত্রটি দেখি। দেখতেই পাচ্ছ এটা একটি ডাস্টার। এই ডাস্টারকে আমি রোটেশন না করিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে এই ডাস্টারের সকল কণা কিন্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দেখো ডাস্টারটি যখন আমার এখান থেকে এখানে চলে আসলো, এর ভিতরে যত কণা আছে সবাই কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, অর্থাৎ সমান দূরত্ব অতিক্রম করছে এবং সবারই কিন্তু একই সময় লেগেছে। দেখো আমি ডাস্টারটিকে আবারও মোশন করছি। প্রত্যেক ক্ষেত্রেই ডাস্টারটি সরে গেছে কিন্তু এর রোটেশন হয় নাই। দ্যাট মিনস ডাস্টারের মধ্যে যতগুলো কণা আছে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে। তাহলে চলন গতি বলতে বোঝায় যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটির সকল কণা একই দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, সেক্ষেত্রে ওই বস্তুর গতিকে আমরা বলবো চলন গতি। এবারে চলে আসো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বোঝার জন্য এখানে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রত্যেক ৩৬৫ দিন পরপর একবার আবর্তন করে। লিপ ইয়ারের ক্ষেত্রে একটু তারতম্য ঘটে, ৩৬৬ দিনে হয়, তবে আমরা ওটাকে স্কিপ করি। নর্মালি ৩৬৫ দিনে পৃথিবী সূর্যের চারদিকে একবার আবর্তন করে। পৃথিবী কিন্তু এই চিত্রতে অ্যান্টি ক্লকওয়াইজ প্রত্যেক ৩৬৫ দিন পর পর একই দিক থেকে অতিক্রম করছে। দেখো আমরা যদি এই অবস্থানটাকে চিন্তা করি, প্রত্যেক ৩৬৫ দিন পর পর পৃথিবী এদিক থেকে অতিক্রম করে, আবারও ৩৬৫ দিন পর পর এদিক থেকেই অতিক্রম করে, অর্থাৎ অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এখান থেকে আমরা পর্যাবৃত্ত গতির একটি আইডিয়া পেতে পারি। পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো বস্তুর এমন গতি যে এটি একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। যদি বিষয়টি এমন হয় তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। দেখো এখানে আমি টারবাইনটিকে আরও একবার ঘুরিয়ে দিলাম। আমরা জানি যে টারবাইনের যে গতিটা এটা হচ্ছে একটা ঘূর্ণায়ন গতি, তবে এটি একটি পর্যাবৃত্ত গতিও। কিভাবে? দেখো টারবাইনের যে কোনো একটা পাখাকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এই বিন্দুটাকে যে কোনো একটি পাখা দেখো একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কিন্তু অতিক্রম করছে, তাই না? সবসময় নিচে থেকে উপরের দিকেই অতিক্রম করছে। তাহলে আমরা এই পাখার গতিটাকে বা টারবাইনের পাখার গতিটাকে যেমন ঘূর্ণায়ন গতি বলতে পারি তেমনই পর্যাবৃত্ত গতিও বলতে পারি। তাহলে পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো বস্তুর এমন গতি যে এটি একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে একই সময় পর পর অতিক্রম করতে থাকে। আশা করছি যে তোমরা পর্যাবৃত্ত গতি সম্পর্কেও একটা ভালো আইডিয়া পেয়ে গেছো। চলো এবারে দেখি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তোমরা চিত্রটিতে একটি স্প্রিং দেখতে পাচ্ছ, রাইট?
এই স্প্রিংয়ের এই পাশে একটি বস্তু লাগানো আছে, এই বস্তুটাকে যদি আমি এদিকে টেনে আবারও ছেড়ে দিই, তাহলে এই বস্তুটি আমার বারবার কিন্তু একবার এদিকে আবার এদিকে চলে আসবে, আবার এদিকে আবার এদিকে চলে আসবে। তাহলে এই চিত্র থেকে আমরা বুঝতেই পারছি যে একটি বস্তুর গতি যদি এমন হয় যে এটির গতিপথের অর্ধেকটা সময় বা অর্ধেকটা পথ যেদিকে অতিক্রম করবে, বাকি অর্ধেকটা পথ তার বিপরীত দিকে অতিক্রম করবে, তখন ওই বস্তুর গতিটাকে আমরা বলবো সরল স্পন্দন গতি। দেখো আমরা আরও একটি চিত্র লক্ষ্য করি। তোমরা দেখতেই পাচ্ছ একটি সুতাতে একটি বলকে বেঁধে দেওয়া হয়েছে এবং এই বলটিকে আমরা যদি এখন ছেড়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে? ঘটনাটি ঘটলো যে এই বলটি এই অবস্থান থেকে একবার এখানে আসছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এভাবে চিন্তা করি যে সে একবার এদিকে গেল, আবার ফিরে এদিকে আসলো, একটা পূর্ণ চক্র সে সম্পন্ন করলো। তাহলে এই যে দূরত্বটা, একবার যাওয়া এবং একবার আসা, এই দুইটার জন্য যেই সময়টা, এই সময়টাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই বলটি অর্ধেক সময় ধরে এদিকে যাচ্ছে অর্থাৎ বাম দিকে, বাকি অর্ধেক সময় সে ডান দিকে অতিক্রম করছে, রাইট? তাহলে এই বস্তুর গতিটাকেও আমরা বলবো সরল স্পন্দন গতি, যে বস্তুটি তার গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্যদিকে অতিক্রম করে। চলো এই বস্তুটিকেও আমরা একটু টেনে ছেড়ে দিই, কি হয় দেখা যাক। দেখো এই বস্তুটি কিন্তু এই মার্ক করা অংশটিকে একবার ডান দিক থেকে আরেকবার বাম দিক থেকে অতিক্রম করছে, রাইট? অর্থাৎ এটি এর গতিপথের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই বস্তুটির গতিও একটি সরল স্পন্দন গতি। আমরা যে 5টি বিষয় নিয়ে আজকে কথা বললাম, এই 5টি বিষয় আরও একবার একটু রিয়েলাইজ করার চেষ্টা করি। দেখো, সরল রৈখিক গতি, যে গতিটা একটা স্ট্রেট লাইনের উপর সীমাবদ্ধ থাকবে, তাই না? ঘূর্ণায়ন গতি, একটা নির্দিষ্ট বস্তু আর একটা নির্দিষ্ট বিন্দুকে বা বস্তুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তখন সেটাকে আমরা বলবো ঘূর্ণায়ন গতি। সেক্ষেত্রে পর্যাবৃত্ত গতিও একটি ঘূর্ণায়ন গতির উদাহরণ। চলন গতি হচ্ছে কোনো একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন যদি তার রোটেশন না হয়, অর্থাৎ সে যে অবস্থায় আছে সেভাবেই একটা নির্দিষ্ট দিকে চলতে থাকে এবং তার সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, তখন সেটাকে আমরা বলবো চলন গতি। ঠিক সেইমভাবে পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো একটা বিন্দু বা বস্তুকে কেন্দ্র করে অপর একটি বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে বারবার অতিক্রম করে তখন সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি এবং ঘূর্ণায়ন গতির মধ্যে পার্থক্যটা হচ্ছে, ঘূর্ণায়ন গতির ক্ষেত্রে এর সুনির্দিষ্ট কোনো দিক নেই, সে চাইলে এদিকেও ঘুরতে পারে আবার মন চাইলে এদিকেও ঘুরতে পারে। বাট পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু একটা সুনির্দিষ্ট দিক বজায় রেখে একটা সুনির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করতে হবে। আশা করছি তোমরা তফাৎটা বুঝতে পারছো। তখন সেটাকে আমরা বলতে পারবো পর্যাবৃত্ত গতি। আর সরল স্পন্দন গতি হচ্ছে এই স্প্রিংয়ের গতিটা, অর্থাৎ সে তার গতিপথের অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। বা দোলনার গতিগুলো হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ। চলো এবার আমরা এগুলোর সংজ্ঞাগুলো একটু দেখে নিই। তোমরা চাইলেই কিন্তু এটার একটা নোট করে রাখতে পারো। আমি এটার একটা পিডিএফ ফাইল তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের যাদের প্রয়োজন মনে হয় তারা ডাউনলোড করে রাখতে পারো। দেখো, সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন বলতে আমরা বুঝি কোনো গতিশীল বস্তুর গতি যদি একটি নির্দিষ্ট সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে তখন ওই বস্তুর গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। ঠিক সেইমভাবে মোশন গতি বা সার্কুলার মোশন, যদি কোনো একটি বস্তু অপর কোনো একটি বিন্দু বা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে আমরা ঘূর্ণন গতি বলবো। চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটির সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তখন ওই বস্তুর গতিকে আমরা বলবো চলন গতি। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তখন ওই বস্তুর গতিকে আমরা বলবো চলন গতি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি এর গতিপথের অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তখন ওই বস্তুর গতিকে আমরা কি বলবো চলন গতি। এই ক্লাসটিতে টোটাল বিষয়বস্তুগুলো আমি খুবই সিম্পলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো মনে হয় যে কোথাও তোমাদের একটু গ্যাপ থেকে গেল তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবে। পরবর্তীতে আমরা আমাদের ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাসে বিষয়গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্কগুলো প্রোভাইড করা থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।